ঠিক করেছিলাম শেষ পর্যন্ত করব না, কিন্তু আমি এই লাইভ ভিডিওটা করছি যাতে এটা রেকর্ডেড থাকে। আমি জীবনে খুব সুন্দর মানুষ, মিষ্টি মানুষ, মানুষের মতো মানুষ বেশি তো দেখিনি। তাদের একজন মৃন্ময়ী, বলতে পারেন আমার জীবনের কেন্দ্রের একজন মানুষ। এই যে আমি বেঁচে আছি, আমার তো আর আগের মতো জোর নেই। আমি বুড়ো হয়ে গেছি। সম্পূর্ণ পরনির্ভরশীল আমি এখনো না। 13-14 বছর পাশ্চাত্যে ছিলাম, যে নিজের কাজটা করতেই পারি, কিঞ্চিত রান্নাও করতে পারি, কিন্তু সমস্ত কিছু দায়িত্বে কেন্দ্রীয়ভাবে থাকেন মৃন্ময়ী। তেমনি থাকেন আনু, সকাল থেকে বিকেল অবধি। তেমনি থাকেন অনেক সময়তেই মনীষা, এই যেমন এখন আছেন। এই করোনার সময় আনু তো আর আসতে পারছেন না, কি করে আসবেন? তো অন্য পাড়ায় থাকেন। ওই সকালে যে উনি আসেন, বিকেলে যান, আর বাঁচতে পারছেন না। ফলে সংসার আরেকটু হলেই অচল হয়ে যেত। মৃন্ময়ী আর মনীষা দুজনে মিলে কখনো একসঙ্গে, কখনো পালা করে আমার দেখভাল করছেন। আমি ভাগ্যবান। মৃন্ময়ীর মা চলে গেলেন। এখন মৃন্ময়ীর মা মা আমার চেয়ে ছোট তো বয়সে। আমার এই কথাগুলো যারা শুনছেন, তাদের মধ্যে যারা আমার মতন বুড়ো, ঘাটের মড়া, তারা বুঝবেন বয়সে ছোটরা চলে গেলে কেমন লাগে। আর কাউকে সান্ত্বনা দেবার কোনো মানে হয় না। যে থাকে সে থাকে, যে যায় সে যায়। মৃন্ময়ীর মায়ের নাম প্রতিমা। গতকাল আমার মাথায় একটা রাগের সম্ভাবনা দেখা দেয়। রাগটা হলো সা কোমল রে কোমল গা পা কোমল ধা কোমল নি সা সা কোমল নি কোমল ধা পা কোমল গা কোমল রে সা। টোড়ি অঙ্গের রাগ, মধ্যম নেই। ধনি সা রে গা পা ধনি সা সা নি ধা পা গা রে সা রে গা সা ধনি সা। না, আমি এরকম রাগ শুনিনি। কাছাকাছি শুনেছি। শুদ্ধ ধৈবত লাগালে সা রে গা পা ধা, সালাক বাডারি টোড়ি। এটি বিরল রাগ আমার মাস্টারমশাই। আমি হাতে ধরে আছি, তাই কাঁপছি। কালীপদ দাস প্রয়াত, তার কাছে আমার সমস্ত ঋণ খেয়াল তিনি আমায় শেখাতে চেষ্টা করেছেন। বাবা কি কাঁপছে! তিনি শিখিয়েছিলেন সালাক বারারি টোড়ি। সুমির সাব সুলতান আলম, আমার সেকুলার দেশটা, আমার স্বাধীন হিন্দুস্তান। নিজামুদ্দিন আলিয়ামন। আমার মাস্টারমশাই ধর্মপ্রাণ হিন্দু ছিলেন। তার ওয়ালেটে মা কালীর ছবি থাকত। কিন্তু কত সহজে এই গান তিনি আমায় শিখিয়েছিলেন। সুমির সাব সুলতান আলম নিজামুদ্দিন আলিয়ামন। শান্তি। এই যে এখন রমজান চলছে,
আমি রোজা রাখছি না, না রাখছি না, এর জন্য কি আমায় শাস্তি পেতে হবে? মালিক বুঝে নেবেন। আমার মাস্টারমশাইয়ের কথা মনে পড়ছে এখন, যিনি আমায় সালাক বারারি টোড়ি এই রাগটা শিখিয়েছিলেন। কর ইয়াদ নাম পরবর দিগার, একজন ধর্মপ্রাণ হিন্দু শেখাচ্ছেন এই গানটা তার ছাত্রকে। কর ইয়াদ নাম পরবর দিগার, করতার जिन रचो संसार, ओहिया प्राण प्राण मन सुमिर साब सुल्तान आलम। सारे गा पधानी धा पगरे सा। খুব কম লোক শেখার সুযোগ পান সালাক বারারি ঠুরি। এই যে বন্দিশ, সেটাও খুব কম লোক জানেন। উস্তাদ আলী আহমেদ হোসেন সাহেব লং প্লে রেকর্ড করেছিলেন এই গানটি, শান্তি। তা সালাক বারারি টোড়িতে ধৈবতটা যে শুদ্ধ, সারে গা পা ধা, এটা তো নয়, ধানি ধা পা গা রে, সারে গা পা ধানি ধা পা গা রে গা। কি আশ্চর্য একটা অদ্ভুত মমতা মাখানো শান্তি। এটা হিন্দুস্তান। হিন্দুস্তান মানে কিন্তু পলিটিক্যাল ভারত না, হিন্দুস্তান একটা পৃথিবী। পাকিস্তান তো বটেই, বাংলাদেশ তো বটেই, হিন্দুস্তান একটা সংস্কৃতি হিসেবে বলছি। হিন্দুস্তানি সঙ্গীত কি ভারতের বাপের সম্পত্তি? তা তো না। যেটা ভৈরবী কলকাতায়, সেটা ভৈরবী লাহোরেও, পেশোয়ারেও, শ্রীনগরেও, গুলমার্গেও, চট্টগ্রামেও, শ্রীলঙ্কাতেও, নেপালেও। ক্যালিফোর্নিয়াতেও, চীনেও, মস্কোতেও, আফ্রিকাতেও, চাঁদে, সাব সাহারান অঞ্চলে, মোগাডিশুতে, লুসাকায়, রোডেশিয়ায়, সর্বত্র তো সেটা ভৈরবী। কিন্তু হিন্দুস্তান শুধু ভারতে না, হিন্দুস্তান হিন্দুদের না। হিন্দুস্তানের সবচেয়ে বড় প্রতিনিধি হিন্দুস্তানি সঙ্গীত, সেটা হিন্দুদের বাপের সম্পত্তি না, মুসলমানদেরও বাপের সম্পত্তি না। হিন্দু মুসলমান সবাই মিলে, তার মধ্যে কত জনজাতি রয়েছেন, জিপসিরা রয়েছেন দক্ষিণ ভারতের, যারা বর্ণবাদ মানতেন না বলে বর্ণবাদীদের তাড়া খেয়ে পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে 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 একদম হাঁটা পথে পালানো, পালাতে পালাতে তারা শেষে আশ্রয় নেন কোথায়? ম্যাসেডোনিয়া, যেখানকার লোক ছিলেন আলেকজান্ডার। ম্যাসেডোনিয়াতে তারা আশ্রয় নেন। সেখানে তারা নিয়ে যান হিন্দুস্তানের সঙ্গীত, কর্ণাটিক সঙ্গীত। কাজেই হিন্দুস্তানের সবচেয়ে বড়, সবচেয়ে জরুরি, সবচেয়ে মধুর, সবচেয়ে কি বলবো, প্রাণের প্রতিনিধি হিন্দুস্তানি সঙ্গীত। না, এটা হিন্দুদের না, মুসলমানদেরও না। ইরান থেকে যারা এসেছিলেন তারা আমাদের অনেক কিছু শিখিয়েছেন, খোদা হাফেজ বলতেও শিখিয়েছেন। আল্লাহ হাফেজ একটা ফান্ডামেন্টালিস্ট কথা, কথাটা খোদা হাফেজ, ওটাকে আল্লাহ বানানোর কোনো দরকার নেই, ওটা আমরা ইরান থেকে পেয়েছি। যেমন দুগ্গা দুগ্গা বলি আমরা, আমিও বলি, তো যাচ্ছে দুগ্গা দুগ্গা, একটা ভালো কাজে কাছে দুগ্গা দুগ্গা। তেমনি খোদা হাফেজ, খোদা তোমার সহায় হন, দুগ্গা দুগ্গা, খোদা তোমার সহায় হন।
তা কই ইরানে তো ওই ওই মিউজিকটা নেই। আমির খসরু যে রাগ এখানে তৈরি করলেন জেলফ, কই সেটা তো ইরানে নেই, সৌদি আরবে তো নেই। অর্থাৎ আমাদের যে হিন্দুস্তানি সঙ্গীত, সেখানে সত্যি সত্যি দেবে আর নেবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, আমরা সকলে মিলে করেছি। সর্বমত সমন্বয়, সর্বসঙ্গীত সমন্বয়। আশ্চর্য, কেউ এই কথাগুলো বলে না। যাই হোক, আমি তো খেটে খুঁটে সারে গা পা ধা নি সা নি ধা পা গা রে সা। প্রত্যুষকে ফোন করলাম, আমার বন্ধু পণ্ডিত প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়, সরোদ শিল্পী, আমাদের গর্ব আর আমার খুব আদরের, খুব সম্মানের। বললাম, প্রত্যুষ ভাই দেখো, এরকম কোনো রাগ হিন্দুস্তানি সঙ্গীতে আছে? বললো, মধ্যমটা থাকলে বিলাসখানি হতো। এন ঠিক, রে গা মা গে রে মা গে রে সা রে গা পা মা গে রে, বিলাসখানি হতো। আর আমার হাত এখন কম্পনখানি। ওই যে নিউমোনিয়া হয়েছিল, ঘন্টাখানেক মাথায় যথেষ্ট অক্সিজেন যায়নি। এমনিতেই তো মাথায় অক্সিজেন যায় না ছোটবেলার থেকে, ওই জন্য খালি ফেল করি। তা খুব ক্ষতি হয়ে গেল নার্ভের, মাংসপেশির, হৃদযন্ত্রের। আমাকে অনেকে বলতেন, অনেক মেয়ে, তোমার কি মজা, তোমার হার্ট অ্যাটাক হবে না, তোমার হার্ট নেই। ঠিক তাই, অ্যাটাকটা হৃদযন্ত্রে হয়, হৃদয়ে হয় না। তা কালকে প্রত্যুষকে বললাম, কি হবে প্রত্যুষ, এটা কি হিন্দুস্তানি সঙ্গীতে আছে? কর্ণাটকে নিশ্চয়ই আছে, ওরা পারমুটেশন কম্বিনেশন করে করেন। তাহলে বলে, না সন্ধ্যা, সারে গা পা ধা নি ধা পা গা রে, এটা বোধ হয় নেই। আমার আর এক বন্ধু, এই করোনার সময় রোজ যার সঙ্গে আমার যোগাযোগ হয়, চোখে একবার দেখেছি, হৃদয় হৃদয় মিল প্রত্যেক দিনের, পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য, সেতার শিল্পী, ওস্তাদ আব্দুল হালিম জাফর খানের ছাত্র। তাকে আমি মমতার কথা বলেছিলাম, রাগটি তিনি প্র্যাকটিস করে কি জায়গায় নিয়ে এসছেন, আমায় শিখিয়ে দিতে পারেন। তিনি আবার সৃষ্টি করেছেন মমতা বাহার। উফ উফ, কি সাংঘাতিক সব দালাল বলুন তো, তাই না? কি বলেন যে কি সুগ্রীব দোসর। তা তাকেও আমি বললাম, কি হবে রাগটা? বললেন, দাঁড়ান আমি চেষ্টা করে দেখছি, খোঁজ দিচ্ছি। সারে গা পা ধা নি ধা পা গা রে সা। না, উনিও খবর দিতে পারলেন না। আমি আবার প্রত্যুষকে একটু আগে জানালাম, ভাই প্রত্যুষ দেখো, যদি খবর পাও, নয়তো এটা একটা নতুন রাগ হবে, আমার গলা খুব ধরে আসছে, মার্জনা করবেন, খ্যাঁক খ্যাঁক করে আওয়াজ যাচ্ছে। আমার মনে হয় না এটা হিন্দুস্তানি সঙ্গীতে কোনো অ্যাকসেপ্টেড রাগ। কর্ণাটিক সঙ্গীতে থাকতেই পারে, ওরা পারমুটেশন কম্বিনেশন করে লক্ষ লক্ষ রাগ সৃষ্টি করেছেন, কিন্তু সব কিছুর নাম হয়নি এবং সব কটা অ্যাকসেপ্টেড, মানে গায় না বাজায় না লোকে। কাল থেকেই ভাবছিলাম এই রাগটার আমি কি নাম দেব। সারে গা পা ধা নি ধা পা গা রে সা নি ধা পা, সকালের রাগ, পা ধা নি সা রে গা পা ধা নি ধা পা গা রে। কাল আমার মৃন্ময়ীর মা চলে গেলেন, আমার চেয়ে ছোট। ওর সামনেই আমি মৃন্ময়ীকে বলতাম, তোমার মা আমার স্ত্রী হতে পারতেন, প্রেমিকা তো বটেই। চমৎকার মানুষ ছিলেন, স্বল্পভাষী, রসিক। মৃন্ময়ীর বিয়ে নিয়ে কথা, তাই বললাম, দেখুন ও হয়তো করতে চাইছে না। অনেকদিন আগে বললেন, না একটা দুটো করে দেখুক না, এটা থেকে ওকে চিনে নেওয়া যায়, একটা দুটো করে দেখুক না।
ভারী সুন্দর মানুষ। মৃন্ময়ীর বাবা থাকেন, এই যারা থাকেন তাদের নিয়ে সমস্যা। উনি গেছেন শান্তিতে, খুব বেশি কষ্ট পেতে হয়নি, তার চেয়ে অনেক বেশি কষ্ট আমার বাবা আর মা পেয়েছিলেন। তা আমি সকাল থেকে ভাবছি কি, প্রত্যুষকে বললাম, প্রত্যুষ রাগটা দেখো। তারপর ভেবে আমি নাম দিলাম প্রতিমা একটু আগে। ওই জন্য আমি লাইভটা করছি, এটা জানানোর জন্য যে সারে গা পা ধা নি ধা পা গা রে সা, এই যে কম্বিনেশন, এই যে স্কেল, এই রাগটির আমি নাম দিলাম মৃন্ময়ীর মায়ের নামে। এ রাগ প্রতিমা, প্রতিমা তোকদার ওর নাম। সেই প্রতিমা নামটি আমি দিলাম। আপনাদের জানাতে ইচ্ছে করলো, জানালাম। মনীষা আছেন এই বাড়িতে, আমার দেখাশোনা করছেন। ওরও মায়ের বয়স হয়ে গেছে, সমানে আমি বলছি মার কাছে যাও, যায় আবার ফিরে আসে, একদিন দুদিন থেকে ফিরে আসে। সকলেরই কারো কারো তো দায়, এই বুড়োর কি হবে। আমি কিন্তু চালিয়ে নিতে পারবো, আপনারা বোঝান মায়ের কাছে যাওয়া দরকার। মৃন্ময়ীটাও যেতে চাইছিল না, ওর মা বাবা সোনারপুরে একটা ফ্ল্যাটে থাকেন, বালুরঘাট থেকে এলে চোরে যা, যাও তুমি। শেষকালে গেল, থাকলেন কয়েকদিন, যাওয়া দরকার ছিল। মৃন্ময়ীর মা সময় বুঝে পাড়ি দিলেন, সবাই দেব আমরা। এই ঘরটা ছিল আমার মায়ের ঘর, পাড়ি দিয়েছেন, খুব কসরত করে পাড়ি দিয়েছেন। তা আমি নাম দিলাম প্রতিমা। ধনি সরে ধপ পদনি সরে গা, সরে গা পধনি ধপ গরে, রে গা পধনি ধপ গরে। রাগ প্রতিমা। ধনি সরে গরে সধ পা গরে সধ পধনি সরে নিরে সা। রাগ প্রতিমা, মৃন্ময়ীর মা। একটু পরে ওরা যাবেন, তারপর হাসপাতাল থেকে প্রতিমাকে নিয়ে ওরা যাবেন সম্ভবত বোড়াল, অনেক কালের শ্মশান। বোড়াল শ্মশান কিন্তু চাঁদ সদাগরের আমলের শ্মশান। ওখানে চাঁদ সদাগরের ছেলের তৈরি একটা মন্দির আছে। সেই পুরনো মন্দিরটা আমরা দেখেছি, যারা দেখেছি, তারপর সেটা আবার নবীকরণ হয়েছে, সে বড় ভয়ঙ্কর। সেই মন্দির ভেদ করে একটা বিশাল অশ্বত্থ গাছ, দেখলে মনটা কেমন হয়ে যেত। বোধহয় চাঁদ সদাগরের ছেলের তৈরি মন্দির। কবেকার জায়গা, তাই না? তা আমার এখানকার পরিচিত, আমাদের তৃণমূলের কাউন্সিলর, আমার ছেলে আমায় আব্বু বলে, আব্বু বলে ডাকে, অরূপ চক্রবর্তী মহাশয়। তা উনি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবেন যাতে ব্যাপারটা একটু সংক্ষেপে হয়। কত সাহায্য যে পাওয়া যায় বিপদের সময়। তাই আমায় অরূপ বলল, আব্বু, ও আব্বু, তুমি যেও না, তোমার বয়স হয়ে গেছে, তোমার এখন বাইরে না যাওয়াই ভালো। আমি দেখি গৌতমী কি বলেন, সেই অবন ঠাকুরের যেমন ছিল, মৃন্ময়ী কি বলেন। তা এখনো সময় আছে,
তা আমি ভাবলাম আপনাদের কাছে এটা জানাই। রে গা পা ধা নি ধা পা গা রে সা সা। ভারী সুন্দর হয়েছে কিন্তু সুরটা, বলুন। মৃন্ময়ীর মায়েরই মতো, খুব সুন্দর মেয়ে। আমি আবার কিরম জানি পুনর্জন্মে বিশ্বাসী, বুঝলেন। আমার ধারণা উনি আবার এই বাংলাতেই আসবেন। অনেকদিন আগে আমি তখন একটা ভাড়া বাড়িতে থাকতাম গড়িয়াহাটে। মৃন্ময়ীর মা এসছেন, কিছু রান্না করে এসছেন, সঙ্গে বলা হলো মৃন্ময়ীর মা আমায় খাবার পরিবেশন করে দিচ্ছেন। দুবার দেবার পরেই মৃন্ময়ী বলে, না আর তুমি দেবে না। তাই বললাম, কেন? বলে, না খাবার দিতে গিয়ে প্রেম হয়ে যায়। প্রতিমার সামনেই বললেন মৃন্ময়ী, খাবার দিতে গিয়ে খাবার দিতে দিতে কিন্তু প্রেম হয়ে যায়। এই হচ্ছেন আমার মৃন্ময়ী, আর ওই হচ্ছেন আমার মৃন্ময়ীর মা, আমার বন্ধু। তা রে গা পা ধা নি ধা পা গা রে গা রে সা নি ধা পা ধা নি সা রে গা পা। আমার বাবা যখন এরকম পাড়ি দিয়েছিলেন, উনি পাড়ি দিয়েছিলেন দুপুরবেলা। সেই দিন আমার কল্যাণীতে একটা অনুষ্ঠান ছিল, বুঝলেন। মাঝে মাঝে এখানে লেখা বেরোচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ব্রডকাস্টিং? তা আমি ইয়েস স্যার বলে টিপে দিচ্ছি। আমার পিতৃদেবের অবস্থা কাহিল। উনি পাড়ি দেব ভাব করছেন, ইঞ্জিন ঘোর ঘোর করছে। আর আমার মা এই ঘরে শয্যাশায়ী, বেতরোগী, রোমেটয়েড আর্থ্রাইটিসে ওঠার উপায় নেই। আর ওই ঘরে, যে ঘরে এখন আমি ঘুমোই, সেই ঘরে, পাশের ঘরে, এখানে বাবা পাড়ি দেব করছেন। সারারাত্রি জাগা। কিন্তু আমার তো অনুষ্ঠান, কি করব? কল্যাণী, আমি জানি ফুল হাউস হয়ে গেছে, একটা টিকিটও বাকি নেই কল্যাণীর ঋত্বিক সদনে। আমি এটাও জানি, আমি যদি না যাই ওখানে কেউ না কেউ একটা ভাঙচুর করবে। এবং তখন ছিল বামফ্রন্ট সরকার, যত রকমভাবে পারা যায় ওরা আমায় হেয় করছিল, আমার ক্ষতি করছিল, আমার পেশায় হস্তক্ষেপ করছিল যত রকমভাবে সম্ভব। আবার আমার সুযোগ নিচ্ছিল। বামফ্রন্ট আমলে ওদের পর্যটন বিভাগ বিশাল করে হোর্ডিং দিয়েছিলেন, ছলাৎ ছল ছলাৎ ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল। মহান বাম সরকার, মহান সিপিআই মার্ক্সবাদী। কে লিখেছে গানটা? ওদের বাবা বোধ হয়, আমার নাম ছিল না কোথাও। ছলাৎ ছল ছলাৎ ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল, বামফ্রন্ট সরকারের পর্যটন বিভাগের বিজ্ঞাপন। আর যে লোকটার এইটা লেখা, যে লোকটার এটা গান তৈরি, গান, সে লোকটাকে যত রকমভাবে পারা যায় ওরা হেনস্থা করত। ওদের মহান গায়ক, যে এখন তৃণমূলপন্থী, অনুষ্ঠান শুরু করতো তোমাকে চাই চাই না বলে। এটা মৃন্ময়ী জানে, অনেকেই জানে, আমার মনীষাও জানে, আমার আনুও জানে, আমার সৌমি জানে, সবাই জানে, রাকা জানে, সবাই জানে। দীপান্বিতা জানে, সবাই জানে। মা জানতেন। ফলে আমি কি করে, আমায় তো যেতেই হবে। আমি সকালবেলা বাড়ি চলে গেছি, মানে ভবানীপুরে থাকতাম তখন। তখন বাড়িতে গিয়ে আমি রেয়াজ করছি, আমি তো গাইতে হবে। 3 রাত্রির আমি ঘুমোইনি, বাবার সঙ্গে ছিলাম। 3 রাত্রি না 2 রাত্রির, 1 রাত্রি ঝিমিয়েছি। আর মাঝে মাঝে বলছি, বাবা বাবা আর ঝামেলা পাকিও না, তুমি নিজে কষ্ট পাচ্ছ, কেটে পড়ো, এগিয়ে যাও। কে কার কথা শোনে? আমি কি বাবার কথা কোনোদিন শুনেছি? তো বাবা আমার কথা শুনবেন কেন? শুনছেন না। এর কষ্ট চোখে দেখা যায় না, অথবা যায়।
আবার ওইটা এলো, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ব্রডকাস্টিং। এইবারে আমি বাড়িতে গিয়ে বসে বসে রেয়াজ করছি আর একটা গান লিখছি। আমি এটা প্রায়ই করতাম। আমি কিন্তু অনেক গান রেয়াজ করতে করতে লিখেছি। তানপুরা চলছে, আমি সারগাম করছি, প্র্যাকটিস করছি, স্কেল প্র্যাকটিস করছি, সাপাট তান দিচ্ছি, বিভিন্ন ধরনের যাকে বলে এক্সারসাইজ করছি, গলার কসরত করছি আর গান লিখছি। অধিকাংশ গান কিন্তু আমার রেয়াজ করতে করতে লেখা, মানে অন্তত 600-700 গান তো হবেই। তা বাবা যখন যাবেন করছেন, আমি ভবানীপুরে আমার ভাড়া বাসায় গিয়ে রেয়াজ করতে করতে লিখছি, তুমি তো চললে সকলে যায়, থাকতে এসেছি ভাবতে ভাবতে সবাই পালায়। এসেছিলে তুমি সকলেই আসে, ঘরে আর দূরে পথেও প্রবাসে, এমন কি আর আশা মানেই তো প্রস্তুতি শুরু বিদায় নেবার। আহা, তারপরে কি যেন, ঠিকানায় লেখা তোমার নামে জমছে ধুলো। কি ঘরে বোধহয় রাখা পুরনো খামে ঠিকানায় লেখা তোমার নামে জমছে ধুলো, ধুলোর মতোই জমলো তোমার বছরগুলো। শান্তি নামলো তোমার বুকে। এবারে 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 বিদায় নিথর মুখে, শান্তি নামলো তোমার বুকে। ভুলে গেছি, কাঠের শেলফে পুরনো খামে ধ্রুপদ মনে করিয়ে দিচ্ছেন, আমি তোকে ভালোবাসি ধ্রুপদ, তোকে ভালোবাসি। ধ্রুপদ মনে করিয়ে দিলেন, কাঠের শেলফে পুরনো খামে ঠিকানায় লেখা তোমার নামে জমছে ধুলো, ধুলোর মতোই জমলো তোমার বছরগুলো। এবারে শান্তি নিথর মুখে, এবারে বিদায় নিথর মুখে, শান্তি নামলো তোমার বুকে। পথের শেষে একলা চললে ঘুমের দেশে। এটা বিশ্বাস করুন, লেখাটা আর খবর এলো টেলিফোনে, বাবা বেরিয়ে পড়েছেন। ছুটলাম, এখানে এলাম, আগে মার কাছে এলাম। মা আমাকে দেখে একটু ফ্যাঁক করে একটু কাঁদার চেষ্টা করতে, আমি গিয়ে গালটা টিপলাম। গাল টিপতে টিপতে বললাম, এই কান্না কিসের? কাটুম আছে না, মানে কাটুম আমাদের সারমেয়, আমার মেয়ে, মা বাবার নাতনি, ও ডাকলাম বুড়ি। বললাম, বুড়ি আছে না? বাবা বুড়ির কাছে গেল। বাবার বন্ধুরা সব আছেন না ওখানে, কি আড্ডা হবে ভাবো, উইস্কি খেতে খেতে কি আড্ডা হবে, অল্প অল্প। বাবা আবার কিপটে ছিলেন, কিন্তু বেশি নিজেও খেতেন না, অপরকেও দিতেন না, অল্প অল্প। মা এবার হাসছেন, শোনো, দুদিন পরে তুমিও যাবে, আর তার আগে হয়তো আমি যাব, যে একসঙ্গে আড্ডা হবে, আবার গান হবে, হারমোনিয়াম থাকবে, কোনো চিন্তা নেই। এই বলে আমি বাবার কাছে তখনও যাইনি। এলাম, শোনো একটা কথা আছে। বলে, বল। আচ্ছা, আমার তো একটা ফাংশন আছে, কি করব? মা বললেন, কে আবার করবি, গাইবি, যাবি, এটা তোর পেশা, তোর ট্রেড, তুই অনুষ্ঠান করবি, জলসা করবি, এটাই তোর কাজ। এলাম, শোন, তোর বাবা বেঁচে থাকলে এটাই বলতেন, যা গান গাইতে যা। আমি এবার বাবার ঘরে গেলাম, গিয়ে দেখলাম যে দিব্যি শুয়ে আছেন। এলাম, শুনলাম, বুঝলে, আমি কথাগুলো মৃন্ময়ীর জন্য বলছি, ওর বাবার জন্য বলছি। মৃন্ময়ীর ভাই গৌরব, যে বালুরঘাটে আটকে পড়ে আছে, আসতে পারলো না করোনার কারণে, ওখানেই থাকবে, উপায় নেই। তা
আমি গেলাম, গিয়ে আমি অ্যানাউন্স করলাম যে আমি এমনিতে টানা অনুষ্ঠান করি, মাঝখানে একটা বিরতি দিই, কিন্তু আজ আমার বাবা মারা গেছেন খানিকক্ষণ আগে, আমায় এখান থেকে শ্মশানে যেতে হবে, কাজে আমি মাঝখানে বিরতি দেব না। আপনারা কষ্ট করে টাকা খরচ করে টিকিট কেটে এসেছেন, আপনাদের আমি ঠকাবো না। আমি কোনোদিন কাউকে ঠকাইনি। আপনাদের পয়সা নিয়েছি অনুষ্ঠান করার জন্য, কড়ায় গন্ডায় ফেরত দেব। শুধু আপনারা বাথরুম যাবার হলে এখনই একবার ঘুরে আসুন, কারণ আমি মাঝের 10-12 মিনিটও দেবো না, আমার সময় বাঁচাতে হবে। আমার এখান থেকে ছুটতে হবে কেওড়াতলা। 3 ঘন্টা অনুষ্ঠান করেছিলাম, একজনও কিন্তু একবার উঠে এসে বলেনি বা দাঁড়িয়ে উঠে সমানবাবু অনেক হয়েছে, এবারে যান আপনার বাবার কাছে, একজনও বলেনি, একজনও না। বুঝতে পেরেছেন মাননীয় দর্শক শ্রোতাবৃন্দ, মাননীয় মধ্যবিত্ত আমারই মতন সুবিধে ভোগী, শ্রেণী আনুকূল্য ভোগী, কিন্তু মে দিবস করা, মার্কসের জন্মদিন পালন করা, লেনিন আর ট্রুপস্কায়ার ছবি জমানো, মাও করা, নকশালবাড়ি লাল সালাম করা, কিন্তু নিজের সুযোগটা ঠিক বুঝে নেয়া, তখন আর কোনো চাষিকে মনে না করা, আমি যেরকম আর কি, আপনারাও একই রকম। সুধীন্দ্রনাথ দত্ত লিখেছিলেন, জীবনের সার কথা পিশাচের উপজীব্য হওয়া, নির্বিচারে নির্বিকারে সওয়া, সবের সংসর্গ আর শিবার সদ্ভাব। এই সবের সংসর্গই করে গেলাম। 3 ঘন্টা যাবার পর হঠাৎ থেকে উইংসের ধার থেকে দুজন চেঁচাচ্ছেন হাত জোর করে, 3 ঘন্টা হয়ে গেছে সোমবাবু, এবার আপনি যান। অর্গানাইজাররা, দর্শক কিচ্ছু বানিয়ে, অত আমরা সব বুঝতে পারি, হয়তো দর্শকরা ভাবছিলেন লোকটা গান গেয়ে সুখ পাচ্ছে, শান্তি পাচ্ছে। এ লোকটার বাবা মারা গেছেন, তার সঙ্গীত গুরু ছিলেন বাবা, প্রথম সঙ্গীত গুরু। এই বাংলা গান তো তার কাছেই অনেক শেখা, চলে গেছে। এই তো তার গাওয়া ভুলে যে ওমর গান, গানটা তো লোকটা গাইল। আমার মনে হয় অন সেকেন্ড থট, থার্ড থট, ফোর্থ থট, সেই জন্যই আমায় কেউ বারণ করেননি, কেউ বলেননি সোমবাবু অনেক হয়েছে যান, না না না। ভাবছেন যে লোকটা শান্তি পাচ্ছে, সত্যিই তাই, অদ্ভুত শান্তি পাচ্ছিলাম। আমি বাবাকে শোনাচ্ছিলাম আসলে, ভুলে যেও মোর গান, ভুলে যেও, ভুলে যেও, ভুলে যেও মোর গান, এ শুধু আমার শেষ মিনতি, এ তো নহে অভিমান, ভুলে যেও। সুর দিয়েছিলেন দুর্গা সেন, গেয়েছিলেন সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রেকর্ডের লেখা থাকতো সুধীন চট্টোপাধ্যায়। 1995 সালে যে বামপন্থীরা বং বেমো আমি বলি আমার নামে খিস্তি করার জন্য আজকাল পত্রিকাটা ব্যবহার করেছিলেন, তারা কেউ কেউ বলছেন তারা নাকি আমার বাবাকে চেনেন, কিন্তু আমার বাবার নামটাও ঠিক লিখছিলেন না, তারা সুদিন লিখছিলেন। এমনকি কমরেড আজিজুল হক তিনিও লিখেছিলেন সুদিন, সুধীন না। আর এই গানটা লিখেছিলেন সরোজ দত্ত, পরে যিনি নকশালপন্থী ভাবুক, তাত্ত্বিক এবং নেতা হন। তিনি এই গানের লেখক। কিছুদিন তিনি ইন্ডাস্ট্রিতে বাংলা গান লিখেছিলেন, একাধিক গানে তাঁর লেখা গান বাবা রেকর্ড করেছিলেন। নিঠুর আঘাতে ভাঙিয়াছে ভুল, তা এই গানটাও তো আমি গিয়েছিলাম, কাজে হয়তো
ঋত্বিক সদনে সেদিনে শ্রোতারা ভাবছিলেন সুমন লোকটা শান্তি পাচ্ছে গানগুলোকে গাক। আমার মনে হয় সেটাই কারণ। আপনারা বিশ্বাস করতে পারবেন না কত তাড়াতাড়ি আমাকে আমার গাড়ির চালক, আমার গাড়ি না, ওটা ভাড়া নিতাম, আমার নিজের গাড়ি ছিল না, আমি ভাড়া নিতাম, ভাড়া নিচ্ছে আশিস, এখন আমি কোনদিন ভুলবো না তার নাম, আশিস ছিলেন চালক। আশিস, বিশ্বাস করবেন আমার মনে হয় যে আধ ঘন্টার মধ্যে আমায় ঋত্বিক সদন থেকে 40 মিনিটের মধ্যে আমায় পৌঁছে দিলেন কেওড়াতলা শ্মশানে। কী করে করলেন আমি জানি না, বা 30-40 মিনিটে পৌঁছে গেলাম কেওড়াতলা। গিয়ে দেখি বাবা লাইনে আছেন। আমার বাবা কমিউনিস্ট ছিলেন না প্রথমে, তারপরে কমিউনিস্ট হলেন। কিন্তু বাবাকে কি আমি লাল সালাম দিয়েছিলাম? মাকে দিয়েছিলাম, মা কমিউনিস্ট, ঘোষিত কমিউনিস্ট। বাবা নকশালপন্থী হয়ে গিয়েছিলেন কাণ্ড কারখানা দেখে। আর ওর বন্ধু সমর সেনের ফ্রন্টিয়ার কাগজের ছাপাখানাটা গুন্ডারা ভেঙে দেবার পর, আমি ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময়কার কথা বলছি, তাদের নামে অনেক অপবাদ দেয়া হয়, কিন্তু তারপর বেমরা যা করেছেন তারও কোনো জবাব নেই। এটা গেল এখন কোনো কথা নয়। কথাটা হলো আমি কেওড়াতলায় পৌঁছে গেলাম, কিন্তু 3 ঘন্টা গিয়ে। এই জন্য আমার যে কত কুৎসিত কথা শুনতে হয়েছে জীবনে জানেন, যে নিজের বাপ মরে গেলে গিয়ে গান গায়। ঘনিষ্ঠ লোকদের কাছেই শুনেছি। তাদের চিঠি পেয়েছিলাম কয়েকদিন পরে। চিঠিটা লিখেছিলেন ভি বালসারা, ইংরেজিতে লেখা চিঠি। লিখেছেন, সুমন, আমি শুনলাম সুধীনবাবু যেদিন মারা গেলেন সেদিন তোমার একটা গানের অনুষ্ঠান ছিল, তুমি সেটা করেছ। এই জন্য তোমাকে ধন্যবাদ জানাতে, অভিনন্দন জানাতে এই চিঠিটা লিখছি। সুমন, তুমি জেনে রাখো, আমার ছোট ছেলেটা যেদিন মারা গেল, বড় ছেলে গো, সেদিন আমার একটা অনুষ্ঠান ছিল, আমি অনুষ্ঠানটা করেছিলাম সুমন। We are musicians, সুমন, the show must go on, এই বলেছিলেন ভি বালসারা। সুমন, we are musicians and the show must go on. And Mrinmoyi, my love, you are a musician too, the show must go on. তোমার সঙ্গে সৈকত আছেন, the show must go on, another great soul, সৈকত। তা ফিরে এলাম, মা আর কান্নাকাটি করছেন না, বসে বসে গল্প করেছিলাম। যারা যান তারা যান, যারা থাকেন তাদের এই চিন্তা। তাহলে আমি এই কথাগুলো জানানোর জন্যই আপনাদের ফোন করেছিলাম যে বড় জরুরি মানুষ আমার জীবনে মৃন্ময়ী, বড় জরুরি মানুষ। সব কথা তো বলতে পারবো না, আমার জীবনে মৃন্ময়ীর স্থান কোথায় সব বলতে পারবো না, তো বড় জরুরি মানুষ। হ্যাঁ, লিখন অনিরুদ্ধ, দ্য শো মাস্ট গো অন। আমাদের বেঁচে থাকতেই হবে। এই করোনার মধ্যে মৃন্ময়ীর মায়ের ডাক্তার দেখানোর জন্যই মৃন্ময়ীর মা আর বাবা এসেছিলেন। মা থেকে গেলেন, বাবাকে ফিরে যেতে হবে। কেন? দ্য শো মাস্ট গো অন। মৃন্ময়ীর ছোট ভাই গৌরব, সস্ত্রীক বালুরঘাটেই আছে, ওরা আসতে পারবে না। যদি বা কোনো ক্রমে আসে, ফিরবে কি করে? তার চেয়ে ওখানে থাকাই ভালো। দ্য শো মাস্ট গো অন। আমাদের কিভাবে দেখতে দেখতে বড় হলাম। আমার মেজু জ্যাঠাইমা, তার বড় ছেলে
একজন ভালো ডাক্তার, 2 সন্তানের বাবা, সুখে ঘর সংসার করা লোক, একটা সামান্য নিজের ভুলের জন্য মারা গেলেন। শ্মশানে গিয়ে তাকে দাহ করে যখন ফিরলাম, আমার মেজো জ্যাঠাই মা দাঁড়িয়ে আছেন রসগোল্লার হাঁড়ি নিয়ে। আমরা ফিরতে বললেন, নে টুটলি, মিষ্টি খা, আয় আয় শ্মশান যাত্রীরা এসো সব। হ্যাঁ, ওয়াহিদুল হুদা ডায়ালটন লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান মারা যাবার দিন উনি একটা সভায় যোগ দেন। ঠিক তাই, ঠিক তাই, ঠিক তাই। এবং শুধু তাই না, তিনি লিখেছিলেন পরে, তিনি যখন ট্রেনে করে যাচ্ছেন, দেখছেন জ্যোৎস্না উঠেছে, আমি যদি খুব ভুল না করে থাকি ওয়াহিদুল, বলছেন কোথাও তো পৃথিবীর কিছু কম পড়েনি। এইটাই, কোথাও তো পৃথিবীর কিছু কম পড়েনি। তা দ্য শো মাস্ট গো অন। এবং মজা হচ্ছে, সেই যক্ষ যুধিষ্ঠির জল আনতে গিয়েছিলেন, 4 ভাই গেছেন, যক্ষ বক সেজে বসেন, সারস সেজে বসে মহাভারত প্রত্যেকের পড়া উচিত। এগেন প্লিজ সকলে পড়বেন মহাভারতটা, অখণ্ড মহাভারতটা পড়লে আরও ভালো হয়। আমার অবশ্য এখনো শেষ হয়নি অখণ্ডটা। সত্যি সত্যি ওটাই বই, অসামান্য। ওটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই কিন্তু, প্লিজ প্লিজ। ওইভাবে দেখতে গেলে ধর্মের জায়গাটা তো আছেই, ওটাকে অস্বীকার করার কোনো মানে না। ধর্ম না থাকলে যে বিজ্ঞান হতো না, সেটা তো আজকের বিজ্ঞানীরাই বলছেন। ধর্ম থেকেই তো বিজ্ঞানী, সেই ধর্মের বিরুদ্ধে বেশি কথা বলার কোনো মানে নেই। তার চেয়ে নিজেদের গোঁড়ামি, বদ্ধমূল ধারণা, ডগমার বিরুদ্ধে আমরা কথা বলি, তাই না? ধর্মের বিরুদ্ধে করে নাস্তিকতার একটা ডগমা। যারা নাস্তিকতা করে চেঁচাচ্ছেন, তারাও কিন্তু ডগম্যাটিক। তারা কিন্তু আস্তিককে সম্মান করছেন না, নাস্তিককে সম্মান করছেন না। কেউ বলছেন ম্লেচ্ছ, কেউ বলছে কাফির। আর যিনি নাস্তিক, তিনি আবার আস্তিককে সম্মান করছেন না। এই জায়গাগুলো ঘুচিয়ে আমরা যদি ওকে সম্মান করতাম যথাসম্ভব, আর পৃথিবীটাকে, আর এই যে জ্ঞান দিচ্ছি না, দরকার নেই, জ্ঞান দিচ্ছি না, তা ঘুরে ফিরে ওই জায়গাটায় সমাজ করোনার জন্য এই হলো। আর মানুষের জন্য কি হয়েছে, কত প্রাণী গেছেন, কত কিছু শেষ হয়ে গেছে, কত হোম তমুক ফুরিয়ে গেছেন, লোপ পেয়েছেন। আরও তো মানুষ ছিল, লোপ পেয়েছেন তারা। গণহত্যা করেছেন হোমোসেপিয়েন্স বা হোমোজাপিয়েন্স, প্রাজ্ঞ মানুষ হোমোজাপিয়েন্স। আমরা মেরেছি, এবারে খাচ্ছি। অদ্ভুত, স্টয়িক্যালি নিতেই হবে, কিন্তু নেওয়া বড় শক্ত। যে দিন আনে দিন খায়, সে যখন আর খেতে পাচ্ছে না, ভালো ভালো কথা আমরা বলতে পারি। আর কাব্যি, এখন আবার কাব্যি হচ্ছে, কাব্যি বেরিয়েছে, করোনা কাব্য। আবার ওই লেখাটা ফুটেছিল, আবার টিপে দিলাম, আই ওয়ান্ট টু কন্টিনিউ। এই আবার ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ব্রডকাস্টিং, কেন হচ্ছে এরকম? আমরা কিন্তু এরই মধ্যে কাব্য, তারই মধ্যে হচ্ছে আহা ফিরে এসো আমরা আবার থাকি, এসো আমরা আবার খাই। আমাদের একটা হলেই হতো, আমরা 2টো খাবো। আমার কিন্তু একটা গাড়িতে চলে যাচ্ছিল, আমার পয়সা আছে, ধার পাবো। আমি যখন এমপি ছিলাম, দিল্লির পার্লামেন্টের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আমার অ্যাকাউন্ট তো খুলতেই হয়। তা রোজ বা ওখানে গেলেই আমার এজেন্ট ম্যানেজার বলতেন, স্যার একটা গাড়ি নিন না,
বলছি না ভাই। কেন? আমি এমপি সাহেব। আরে এমপি তো হয়ে গেছি কোনো রকমের, মাইনে পাচ্ছি এখন। মাইনেটা দাও, ওটা ওর মধ্যে অর্ধেকটা তো হচ্ছে আমার কনস্টিটিউয়েন্সি দেখতে হয়। আমি সত্যি দেখি, বাড়ি ভাড়া নিয়েছি আমি সন্তোষপুরে, সত্যি এখানে যেখানে দুজন কাজ করছেন, আমি ভারত সরকারের কাছ থেকে যা পাচ্ছি তা পকেটে শুধু পুরোটা ঢোকাচ্ছি না, কিছুটা রাখছি, বাকিটা আমার দিয়ে কাজ করছি আমি। কি আশ্চর্য! তারপর আমি ইএমআই আর আমি তো শোধ দিতে পারবো না, আমি ওরকম লোক। আমার গাড়ি ফাড়ি কিছুই নেই এখন। ওরা বোধ চাইছে না যে আজকে এটা চলুক সমানে। আমাকে নানান রকম বোতাম টেপাচ্ছে। বন্ধুরা, এই অদ্ভুত সময় নিশ্চয়ই আরো নিতে বাধ্য হচ্ছেন। তাদের সকলকেই স্মরণ করছি, একই সঙ্গে সেই প্রাণীদের যাদের আমরা শেষ করেছি। তারা কিন্তু আমাদের গুরুজন। আমরা অনেক পরে এসেছি দুনিয়ায়, তারা আগে এসছেন। আমরা তাদের শেষ করেছি, কিন্তু এটাও যেন আমরা মনে রাখি। আবার ভালো ভালো কথা বলি আমরা মানুষ। আমি পেনিসিলিনও উদ্ভাবন করব, অ্যাটম বোমাও উদ্ভাবন করব, দুটোই করব। আমি বিয়েও করব আইনত, আবার আইনত ডিভোর্সও করব, বেশ করব। আমি লিকুইড চকলেটও বানাবো, ভেতরে নলিনী গুড় দেওয়া শাক সন্দেশও বানাবো, নলেন গুড়ের ভেতরে আবার ফ্লুইড গুড়, সেটাও করব, বিষও বানাবো। আমি টি.এস. এলিয়টও পড়ব, রবীন্দ্রনাথও পড়ব, সমর সেনও পড়ব, আমি হার্ট ক্রেন পড়ব, শঙ্খ ঘোষ পড়ব, সুকান্ত ভট্টাচার্য পড়ব, আমি নাজিম হিকমেট পড়ব, আমি পাওলো নেরুদাও পড়ব, আবার গোষ্ঠী তুষ্টিও করব। শুনছি আজ পিট সিগারের জন্মদিন, ওরও নাকি 100 বছর। শুনছি, কি বলবো, উনি তো আমার বন্ধু ছিলেন, আমার বাবার মতো বন্ধু। আমার সঙ্গে গান গাইবেন বলে চলে এসেছিলেন এখানে। ভাবা যায় তা একটু গর্ব হয়নি বাঙালির 96 সালে? এর গল্প আমি পরের দিন বলবো, কেমন? সত্য ঘটনা কিন্তু। আজকে পিট সিগারের জন্ম শতবর্ষ। যেদিন উনি কলকাতায় গান গাইতে এলেন, এখানকার কলকাতার কাগজগুলো কি করছিল, কি উৎপাটন করছিলেন তারা। তখন সিপিএম রাজা কি করছিলেন, আনন্দবাজার পত্রিকা কি করছিলেন, কোন পত্রিকা কি করছিলেন, আরও সব পত্রিকা ছিল না আজকাল, ইদানিং, আগামীকাল, বর্তমান, এসব ছিলেন না, তারা কি লিখছিলেন। এশিয়ান এজ একটি ইংরেজি কাগজ ছাড়া কেউ সেভাবে কভারও করেনি। কি করছিলেন কলকাতার পত্রিকারা? যেদিন উনি এলেন তার পরের দিন ওর অনুষ্ঠান ছিল প্রথম নজরুল মঞ্চে। আহারে, মৃন্ময়ী ছিলেন না, মনীষা ছিলেন না, সৈকত, ধ্রুপদ, কেউ ছিলেন না। আজিজুল হকরা ছিলেন। পিট সিগার যখন রঘুপতি রাঘব রাজা রাম গাইছেন, আজিজুল হক চেঁচিয়েছিলেন, "Why this song?" I shouted back, "Why not?" অফকোর্স আমি রঘুপতি রাঘব রাজা রাম গাইব। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাवन सीताराम। रघुपति राघव राजा রাম পতিত। সকালে আমাদের ওয়ার্কিং
ব্রেকফাস্ট ছিল গ্র্যান্ড হোটেলে। উনি প্রথমেই বললেন, সমান ওরা ডাউন প্লে করছে না আমাদের কনসার্টটা এখানকার লোকেরা? এলাম হ্যাঁ। বলে তুমি তোমার গিটারটা নিয়ে আসবে আজকের বিকেলে। আমার কিন্তু যাওয়ার মানে গান গাওয়ার কথা না। আমি সেটা বলতেই ও স্ত্রী টৌসি আমাকে বললেন, চুপ করো, উনি যা বলছেন শোনো, তোমার গিটারটা নিয়ে আসবে, তুমি গাইবে আমার সঙ্গে। আমার সেদিন গাওয়ার কথা ছিল না, তারপর কলামন্দিরে গাওয়ার কথা ছিল। পিট সিগার আমায় নির্দেশ দেন। এই হচ্ছে কলকাতার আঁতেল আর রাজনৈতিক গোষ্ঠী। এখন পিট সিগারের জন্মশতবর্ষ, হ্যাঁ, উই শ্যাল ওভারকাম, আর where all the flowers gone, লজ্জা করে না? কলকাতার বামপন্থীদের লজ্জা নেই, কোনো পন্থীদেরই লজ্জা নেই। পিট সিগার কি শুধু বামপন্থী নাকি? একেবারেই না। উনি কমরেড পিট সিগার না। He never said that. He was not a communist. He was a perfect friend, সারা পৃথিবীর বন্ধু। তিনি স্বচ্ছন্দে সব রকম গান গাইতেন। আমার কষ্ট হয় ভাবলে যে আমার মৃন্ময়ী, আমার মনীষা, আমার সৈকত, আমার ধ্রুপদ, আমার সৌমি, আমার রাকা, আমার দীপান্বিতা, আমার কত বন্ধুকে পিট সিগারের অনুষ্ঠান আমি দেখাতে পারিনি। ওরা তখন কত ছোট ছিলেন, কেউ হয়তো জন্মানইনি, আমার যারা আজ বন্ধু। আচ্ছা, শতবর্ষ, ওয়েল, আই থিঙ্ক প্রতিমা ইজ ইন গুড কোম্পানি। কাজেই আমি এখন বিদায় নেব এই কারণে যে যদি বুড়োকে যেতে দেয়, কি করে যাব আমি জানি না। দেখি আমায় হয়তো কিছু একটা করে, মনে হয় না আমায় যেতে দেবে, অ্যালাউ করবে না এরা। তো যদি দেয় যাব, চেষ্টা করব যেতে, দেখি, জানি না। আমায় বারণ করছে আমার ছেলে, আব্বু আব্বু যাবে না তুমি, আব্বু কিছুতেই যাবে না, তোমার যাওয়াটা ঠিক হবে না, বেরোবে না বাড়ির থেকে। ফিরে আসছি প্রতিমায়। সারে গা পা ধা নি ধা পা গা রে, রে গা রে সা ধা, রাগ প্রতিমা। পা ধা নি সা রে গা পা, পা ধা নি সা। কাজী কামাল নাসের দেখছেন, ওর ছেলে, ওর আর আইভির ছেলে ইটালিতে পিএইচডি করছেন গণিত বিষয়ে। চিন্তা হয়, কিন্তু ভালো আছেন ছেলে। সা নি ধা পা গা রে, গা রে সা, গা রে নি ধা পা ধা নি। অসীম বলছেন উনি দরকার হলে হাসপাতালে যাবেন। উনি সিএমআরআইতে আছেন, হাসপাতালে কাউকে ঢুকতে দিচ্ছে না অসীম। মৃন্ময়ীর বাবাকেও দিচ্ছিল না, অনেক কষ্টে সেটা সম্ভব করা হয়েছে। সৈকত তো বাইরে বাইরে ঘুরছেন। ঠিক আছে, দরকার হলে নিশ্চয়ই তোমায় বলবো, কিন্তু দরকার মানে উপায় নেই তো অসীম, কোনো উপায় নেই। রাগ প্রতিমা। ধনি সরে গপ ধনি ধপ গরে, গরে নি ধপ সা। And the show must go on. And the show must go on. আমি সেটা মনে হলো হয়তো মধুর আমার মায়ের হাসি গানটা আমার খুব নাটকীয় এবং কাব্যি মনে হয় না। মৃন্ময়ীরা পছন্দ করতেন না, আর প্রতিমা তো একেবারেই করতেন না। সকলে ভালো থাকুন। And the show must go on. And the show must go on. শান্তি, পিস, শান্তি। সকলে ভালো থাকবেন। এই অদ্ভুত সময়, আমি দুঃসময় বলবো না, কোনটা সুসময় কোনটা দুঃসময়। চারদিকে অন্যান্য প্রাণীরা যাদের আমরা খেদিয়ে দিয়েছি, মেরে দিয়েছি, তারা সব বেরিয়ে আসছেন তাদের আস্তানা ছেড়ে। তাদের তো সুসময়, হ্যাঁ। তা সমস্ত পৃথিবীর এখন সুসময়। হোমো সেপিয়েন্সের দুঃসময়, হোমো সাপিয়েন্স। মেহেদী হাসান সুমন, আমার আর এক ছেলে, বলছেন শান্তি, শান্তি মেহেদী, শান্তি। কাজেই আমাদের দুঃসময়, ডলফিনদের সুসময়, বেজিদের সুসময়, সবার সুসময়,
মানুষের দুঃসময় মন পাখি বিহি বাগি হয়ে ঘুরে মরুনা। ঠিক বিশ্বরূপ লিখছেন, কোরআন শরীফের বাণী আমরা সবাই একই দিকে প্রত্যাবর্তন করব। তাই তো, ঠিক তাই বিশ্বরূপ। আমরা ধুলো, আমরা ধুলোয় ফিরে যাই। আমরা হাওয়া, হাওয়ায় ফিরে যাই। আমরা আগুন, আগুনে ফিরে যাই। আর এই একটা সুবিধে, যক্ষ যে প্রশ্নটা করেছিলেন যুধিষ্ঠিরকে, সবচেয়ে আশ্চর্য জিনিসটা কি, আমি যদি ভুল বলি, ছিলেন মানুষ মারা যাবে একদিন, কিন্তু সে ভাবে না। সব মানুষ মারা যাবে, তা আমরা সেটা ভাবি না। ভেবে তাত্ত্বিক তত্ত্ব আউড়ে লাভ কি, দর্শন আউড়ে? তার চেয়ে মার্কসের এই কথাটা বরং ভালো। Die Philosophen haben die Welt verschieden interpretiert. Es kommt aber darauf an, sie zu verändern. দার্শনিকরা পৃথিবীর নানান নানান ব্যাখ্যা দিয়েছেন, মোদ্দা কথাটা হলো সেটাকে পাল্টানো। সকলে ভালো থাকুন, সকলের উপর শান্তি বর্ষিত হোক।